নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আরেক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে তেজের কথা শুনে সুধা মনে মনে বলে, তাহলে সত্যি এই সইটা উনি করেননি? ঝিনুক তখন তার দিদিকে এসে বলে, দেখলি দিদি, আমি তোকে বলেছিলাম না যে জামাইবাবু এরকমটা করতেই পারে না। সুধা বলে, কিন্তু তখন ঝিনুক বলে, তুই আমার কথা শোন দিদি, জামাইবাবুকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে। ওদিক থেকে তো তরিতা কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তেজ বলে, ঠাম্মি, আমি যে সইটা করিনি সেটা আমি ওনার পাশে থেকেই প্রমাণ করব। তখন ঠাম্মি বলে, তুমি আমার পাশে না থেকে ওই মেয়েটার পাশে থাকছো, ওর পাশে দাঁড়াচ্ছ? তখন তেজ বলে, তুমি ছোট থেকে তো শিখিয়েছো ঠাম্মি যে সত্যের পাশে দাঁড়াতে, তাই আমি ওনার পাশে এসেই দাঁড়িয়েছি। তরিতা তখন ঘরের ভেতরে আসে, যে এতক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। এসে বলে, বাবা ঠাম্মি, এসব কি হয়ে গেল গো? তোমার হাতে হ্যাঁ মেলানো তো দূরের কথা, ওদের হয়ে কথা বলছে। আমি তো দেখছি তোমার মাথায় একেবারে এই পরিবার আর দিদিভাই মিলে একেবারে সবই খেয়ে ফেলেছে। সুধা চিৎকার করে, তরিতা তুমি এসব কি বলছো? তরিতা বলে, চিৎকার করলে কি সত্যিটা চাপা পড়ে যাবে? ওই রিপোর্টারের সামনে বলা কথাগুলো যে তোমার নাটক, সেটা আমি আর ঠাম্মি মিলে ধরে ফেলেছি। তখন তেজ বলে, তুমি সুধার সাথে এটা কিভাবে কথা বলছো তরিতা? ভুলে যেও না, সুধা কিন্তু সম্পর্কে তোমার থেকে বড় হয়। তরিতা বলে, বড় হলেই তো সব ভুল ক্ষমা করা যাবে না দাদা ভাই। এর আগেও তো দিদিভাই ভালো মানসিকতা করে সবার সুযোগ নিয়েছে। ওই যে ঠাম্মি মনে আছে, ওই ব্যবসার জন্য যখন মিষ্টি বানাচ্ছিল তখন আমাদেরকে কিভাবে ঠকিয়েছিল দিদিভাই? আর এখনও করছে। ওই গয়না সরানোর ব্যাপারটা যাতে ধামাচাপা পড়ে যায় সেই জন্যে সমস্ত গয়না, সোনার মুকুট, গজাননের জন্য আনা সোনার হার সব তো আলমারি থেকে সরিয়ে ফেলেছে দিদি। ঠাম্মি তো আজ সন্ধে অবধি সময় দিয়েছিল, কই পেরেছে দিদিভাই? নাকি ওগুলো সরানোই হয়েছে এই মনে করে যে ওগুলো বিক্রি করে 30 লক্ষ টাকা আদায় করা যায়? কি দিদিভাই? সুধা বলে, গয়না যখন খোয়া গেছে তখন গয়না তো খুঁজে পাওয়া যাবেই। তখন তরিতা বলে, হ্যাঁ খুঁজে দাও তাহলে। সুধা বলে, এবার আমি না, পুলিশ খুঁজবে। তেজ তখন সুধার দিকে তাকায়। তরিতা তো শুনে ভয় পেয়ে যায়। সুধা বলে, ঠাম্মি, আপনার দেওয়া সময় অনুযায়ী আমি পুলিশকে ফোন করে দিয়েছি। আজ বিকেল 4টের সময় বসু মল্লিক পরিবারে পুলিশ আসবে, ওনারাই গয়না খুঁজবেন। আমার বিশ্বাস গয়না বসু মল্লিক বাড়িতেই আছে। তখন ঠাম্মি বলেন, কি বলছো কি তুমি এসব? তরিতা তো খুব ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে, এ কি, বাড়িতে পুলিশ যাবে? 3টে তো বাজে, গয়নাগুলো খোঁজ করলে তো আমার ঘরে সমস্ত গয়না পেয়ে যাবে। না না না, এগুলো আমাকে সরাতে হবে, যে করেই হোক সরাতে হবে। সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, আর আমি যদি ভুল হই, যদি গয়না বাড়িতে না পাওয়া যায়, তাহলে আমি নিজে থানায় যাব, এটা তোমাকে আমি কথা দিচ্ছি। তেজ বলে, সুধা এটা আপনি কি বলছেন? তখন সুধা বলে, আপনি আমার উপর একটু ভরসা করুন মিস্টার বসু মল্লিক। সুধা শ্বশুরমশাই ফোন করে জানাই ঠাম্মিকে যে মা, যে করেই হোক কিন্তু বড়নাথ বৌমাকে ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু লোকজন প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, সুধার সাথে দেখা করতে চাইছে, আর কিছু অন্যরকম কথাও তারা বলছে যে আমরা নাকি সুধাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার সুধা যদি ফ্যাক্টরিতে না আসে তাহলে কিন্তু আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, আর যদি আমাদের সম্মান নষ্ট হয় তাহলে কিন্তু তার এফেক্ট আমাদের ব্যবসাতেও পড়বে। আমি চুপ করে থাকে, ফোনটা কেটে দেয়। এদিকে সুধাকে বলে, বেশ, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। আজ গজাননের আরতির আগে যদি তুমি জোর ধরতে পারো, ওই গয়না যদি তুমি গজাননের উৎসবে নিয়ে আসতে পারো, তবে ওই ফ্রড কেস আমি ভেবে দেখব। এদিকে ঠাম্মি মনে মনে ভেবেই যাচ্ছে, তোমাকে তো এত সহজে আমি ছাড়বো না সুধা, তোমার সেই পরিণতিই হবে যেটা আমি চাই, কিন্তু তার আগে দাদুভাইকে আমায় নিজের বশে করতে হবে। এদিকে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে সুতীর্থ এসছে, ফ্যাক্টরি বাইরে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না তার জন্য প্রসাদ নিয়ে গেছে। সুতীর্থ তো বারবার করে বলছে, এটা ঠিক নয়, তোমার এখন সংসার হয়েছে, স্বামী হয়েছে, এখানে আমাদেরকে একসাথে কেউ দেখে ফেললে খুব খারাপ হয়ে যাবে। জ্যোৎস্না তখন বলে, এদিকে কেউ আসবে না, কোনো চিন্তা করো না। আর কিসের সংসার? আমি এখনো উজ্জ্বলকে মেনেই নিতে পারিনি, আমি তোমাকেই ভালোবাসে, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তখন প্রসাদটা টিফিন বক্স থেকে বের করে সুতীর্থকে খাইয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে জ্যোৎস্নার শাশুড়ি মা আর জ্যোৎস্নার হাজব্যান্ড দুজনেই তাকে দেখে ফেলে। দূর থেকে দাঁড়িয়ে তারা তাদের কাণ্ডকারখানা দেখছে। উজ্জ্বলের মা উজ্জ্বলকে জিজ্ঞাসা করছে, বৌমা এখানে কি করছে, আর ছেলেটাই বা কে? উজ্জ্বল তো চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে বসু মল্লিক বাড়ির বাইরে গাড়ির আড়াল থেকে সুধা, ঝিনুক আর সমুদ্র বাড়িটাকে লক্ষ্য রাখছে। তখন ওখান দিয়ে তেজ আসে। তেজ এসে বলে, কি ব্যাপার, নিজেদের বাড়ির বাইরে এরকম চোরের মতো দেখছেন কেন আপনারা? সুধা তখন ঝিনুককে বলে, ওনাকে বলে দে ওনাকে এখানে কেউ আসতে বলেনি, নিজে থেকেই এসেছেন, উনি চাইলেই ফ্যাক্টরি ফিরে যেতে পারেন। ওদিকে তেজ বলে, ঝিনুক তোমার দিদিকে বলে দাও যে ঠাম্মি ওনাকে যে 1 ঘন্টাটা দিয়েছেন গয়না ফেরত আনার জন্য, সেটা ওনার ভুল হয়েছে। এদিকে ঝিনুক একবার তার দিদির কথা আর একবার তার জাইবুর কথা বলতে যাবে কি তার বলার আগেই তারাই উত্তরটা দিয়ে দিচ্ছে। ঝিনুক তো এবার খুব বিরক্ত হয়ে গেছে।
যে তারাই তাকে বলছে বলতে, এবার সে যখন বলতে যাবে তখন তারাই তার উত্তরটা দিয়ে দিচ্ছে। তাহলে ঝিনুক এবার করবেটা কি? আবার তেজ জিজ্ঞাসা করে, ঝিনুককে বলে ওনাকে জিজ্ঞাসা করো যে এখানে উনি কি করছেন। ঝিনুক বলে, ওফ, আমি কি কোনো পোস্টমাস্টার নাকি যে তোমাদের কথা আদান প্রদান করবো? তোমরা নিজেদের কথা নিজেরা একটু বলে নাও, ঠিক আছে? আমি তোমাদের মাঝখানে নেই, আমি তোমাদের ভায়া মিডিয়া হতে পারবো না, সরি। সমুদ্র হাসে। ঝিনুক বলে, তোমারও কি কিছু কথা আদান প্রদান করার আছে? সমুদ্র বলে, না মানে। তখন ঝিনুক বলে, চলো এখান থেকে। ঝিনুক আর সমুদ্র এক সাইডে চলে যায়, যাতে তার দিদি আর জামাইবাবু একে অপরের সাথে কথা বলতে পারে। এদিকে তেজ সুধাকে বলছে, আমি কি করে বোঝাবো যে ওই সইটা আমার নিজের নয়? সুধা বলে, আজ যদি আমার মায়ের কিছু হয়ে যেত মিস্টার বসু মল্লিক, আমাদের মতো গরিব পরিবারের কাছে সব থেকে দামি জিনিস কি জানেন? আত্মসম্মান। আমরা আমরা মানে অনেক অভাব অনটনের মাঝে যুদ্ধ করে বড় হয়েছি, কিন্তু বিশ্বাস করুন কোনোদিনও সেটা নিয়ে আমাদের কোনো কষ্ট হয়নি। আর কেউ কোনোদিন আমাদের পরিবারের দিকে আঙ্গুলও তুলতে পারেনি। তো বারবার আমার পরিবারকে অসম্মানিত হতে দেখতে, আমার মাকে অপমানিত হতে দেখতে আমি আর পারছি না মিস্টার বসু মল্লিক। গরিব হলেও সম্মান খোয়াতে আমি পারবো না। আপনি আমার পাশে থেকেছেন, আমার পরিবারের পাশে থেকেছেন, কিন্তু আজকে আমার পরিবারের সম্মানের জন্য আমি আপনাকে সব টাকা ফিরিয়ে দেব। তেজ বলে, সুধা, আপনি আমাকে একটুও বিশ্বাস করেন না, তাই জন্য ওই দায়টা আপনি আমার উপর চাপাচ্ছেন। আর ওই ফ্রড কেস করার মামলাটা আর সইটাও, এই সব কিছুর জন্য আপনি আমাকে দায়ী করছেন। তেজ তখন কি করবে কিছু বুঝে পায় না। সুধা তখন চিৎকার করে, বলে যে মিস্টার বসু মল্লিক, আমি এগুলো কিছু বুঝে পাচ্ছি না। তখন সেখানে ঝিনুক আসে, এসে বলে, এই তোরা ঝগড়া থামা, তোরা চুপ কর একটু, ওদিকে দেখ ঠাম্মির গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে তরিতা গাড়ি থেকে নেমে পড়ে, নেমে ঠাম্মিকে বলে, আমি গজাননের বস্ত্র আর চামড়টা নিয়ে আসছি, তুমি বেশি দেরি করো না, তুমি চলে যাও। তখন ঠাম্মি বলে, তুমি বেশি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এসো, ওখানে অনেক কাজ আছে। তরিতাকে বাড়িতে নামিয়ে ঠাম্মি চলে যায়। তেজ বলে, তরিতা এখানে? তখন সুধা বলে, আমি জানতাম তরিতা এখানে আসবেই মিস্টার বসু মল্লিক। তখন তেজ বলে, কিন্তু পুলিশ আসবে যে বাড়িতে। তখন সুধা বলে, বাড়িতে কোনো পুলিশ আসবে না মিস্টার বসু মল্লিক। সমুদ্র আর তেজ দুজনেই অবাক হয়ে যায়, বলে যে কি? তেজ তখন বলে যে পুলিশ না এলে অপরাধীকে কে ধরবে? সুধা বলে, অপরাধী কে, কে চুরি করেছে, গয়না কোথায় আছে, এই সব অপরাধী নিজের মুখেই বলবে। আর এই সব প্রশ্নের উত্তর আছে চিরকুটের দেওয়া এই চিরকুটে। তেজকে সুধা সেই কাগজটা দেখায়। তরিতা বলে যে না, 4টের মধ্যে আমাকে সব গয়না সরাতেই হবে, না হলে যে আমাকেই ঘানি টানতে হবে। ঝিনুক বলে, তরিতা বৌদি। তখন সুধা বলে, হ্যাঁ, এই তার প্রমাণ। তখন চিঠিটা পড়তে থাকে সুধা। সেখানে লেখা আছে, দুঃখী দুয়োরানী সে খুব ভালো, সুখী সুয়োরানীর মনটা কালো, চুরি করেছে সোনার মুকুট, সাক্ষী তার এই চিরকুট, এটা লেখা আছে। আর একটা রাক্ষসনীর ছবি আঁকা আছে সেটা, আর সেই রাক্ষসনীর হাতে সোনার গয়না আর মাথায় সোনার মুকুটও আঁকা আছে। মানে সেই রাক্ষসনী বৌমা আর কেউ নয়, চিরকুট তরিতাকেই বোঝাতে চেয়েছে। আর সেই রাক্ষসনী বৌমা যে চুরি করছে তার পেছনে যে একটা বাচ্চা ছেলে অর্থাৎ চিরকুট সবটা দেখেছে, সেটাও ছবির মাধ্যম দিয়ে চিরকুট বুঝিয়ে দিয়েছে। তখন বলে, চিরকুট, তার মানে ও সবটা জানে? তখন সুধা বলে, হ্যাঁ, ও নিজের চোখে সবটা দেখেছে, তাই আর সেটারই বর্ণনা ও এই চিঠিতে দিয়েছে। সুধা তো মনে মনে হাসে আর বলে, এবার চোর ধরা পড়বে হাতে নাতে। তেজ তখন সুধার দিকে তাকায়, সমুদ্র, ঝিনুক সবাই হাসে। দেখা যাচ্ছে জ্যোৎস্নার কাছে তার শাশুড়ি মা আর তার বর চলে আসে। শাশুড়ি মা জিজ্ঞাসা করছেন, বৌমা এখানে তুমি কি করছো? তখন কিছু বলতে যাবে যখন জ্যোৎস্না, তখন উজ্জ্বল থামিয়ে দেয়, থামিয়ে ওনাকে জিজ্ঞাসা করে, এখানে আপনি কি করছেন? তখন জ্যোৎস্না বলে, আসলে এখান দিয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে প্রসাদটা দিয়ে দিই। তখন উজ্জ্বল বলে, একটা কাজ তুমি ভালো করেছো, কিন্তু একটা ভুল তুমি করেছো। জ্যোৎস্না তো খুব ভয় পেয়ে যায়, কি ভুল করেছি আমি? তখন উজ্জ্বল একটু বাদেই বলে, আরে তুমি ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো? আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। তার মায়ের সামনে যাতে তার বউ ছোট না হয়ে যায়, সেই জন্যে উজ্জ্বল এমনটা করছে। উজ্জ্বল তখন সুতীর্থকে বলে, আপনি ভেতরে চলুন, আজকে গণেশ উৎসব, আর আপনার গান না শুনলে কি হয়? সুতীর্থ তো কিছুতেই যাওয়ার জন্য রাজি হয় না। সুতীর্থ বলে, আমি পরের দিন গান শুনিয়ে দেব, আজকে আমি আসি। তখন উজ্জ্বল বলে, এরকম দিন কি বারবার আসবে বলুন? আমার একটা অনুরোধ আপনি রাখবেন না? উজ্জ্বলের মা তখন বলে যে, তুই এই ছেলেটাকে চিনিস? আর বৌমা যে এত আদর করে মিষ্টি প্রসাদ খাইয়ে দিচ্ছিল। উজ্জ্বল বলে, মা উনি অনেক বড় গায়ক আর ওনার কলেজের বন্ধু। তখন তার শাশুড়ি মা বলে, বন্ধু? ওনার গান শুনলে না মা তুমিও ওনার ফ্যান হয়ে যাবে। সুতীর্থকে বলে, শুধু শুধু সময় নষ্ট করছেন, কিছুক্ষণই তো সময় লাগবে, চলুন না। জ্যোৎস্না তখন বলে, উজ্জ্বল ও বলছে যখন তাড়াহুড়ো আছে তখন ছেড়ে দাও না। উজ্জ্বল বলে, কি বলছো তুমি? এত সহজে ওনাকে ছেড়ে দেবো? ওনার গান শোনার জন্য সবাই টিকিট বুকিং করে, লাইন দিয়ে থাকে টিকিট কাটার জন্য, উনি নিজে এসছেন এখানে, আর এই সুযোগ কি করে ছেড়ে দিই বলুন তো?
জ্যোৎস্না বারবার বলতে থাকে, পরে কোনো দিন শুনে নিও। তখন উজ্জ্বল বলে, না না, এরকম সুযোগ আসবে না বউ, ঠাম্মিও ওনার গান শুনলে খুশি হবেন। তখন জ্যোৎস্না তো আরো ভয় পেয়ে যায়। তো তখন বাইকের সামনে জোর করে চলে গেলে আবার তাকে ধরে নিয়ে চলে যায় উজ্জ্বল ভেতরে। জ্যোৎস্না তো পুরো ভয় পেয়ে যায় যে এবার ঠাম্মি জানলে কি হবে। জ্যোৎস্নার শাশুড়ি মাও ভেতরে চলে যায়। এদিকে তো তেজের বাবাকে সবাই জিজ্ঞাসা করেই যাচ্ছে, বিক্রমজিৎ বাবু আপনার ছেলে বৌমা কখন আসবে? তেজের বাবা বলে, ওই মানে চলে আসবে কিছুক্ষণ বাদেই চলে আসবে। তেজের বাবাকে তো সবাই একে একে প্রশ্ন করেই চলেছে। আর তেজের বাবা এদিকে ছোটকাকে এসে বলে, কি করি বলতো, এখানে তো কেউই নেই ব্যাপারটা সামলানোর জন্য। বাড়ির বউ সদ্য বিয়ে হয়েছে, এত বড় পুজোয় নেই, কেমন একটা দেখায় না। এই বলতেই থাকে সবাই। মনে মনে ভাবতে থাকে, সুধা না থাকলে এই পুজোটা হতো না, চাইলেও যে আমরা এটা বলতে পারবো না। ঠাম্মি বলে, এক্ষুনি এসে পড়বে, তার আগে আমরা সন্ধ্যা আরতির আয়োজন করি। পুরোহিত মশাই সন্ধ্যা আরতির ব্যবস্থা করুন, ঠাম্মি বলে। আর সেই সময় সুতীর্থকে নিয়ে চলে আসে উজ্জ্বল। বলে, ঠাম্মি দেখো আমাদের সাথে কে এসেছে। ঠাম্মি তো সেই ছেলেটাকে দেখে চিনতে পেরে যায়। বলে যে, সুতীর্থ এখানে? মনে মনে বলে। ওদিকে দেখা যাচ্ছে তো বাড়ির ভেতরে উকি মেরে দেখছে। তেজ বলে, সুধা যে কি করতে চাইছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। সুধা তখন বলে, চুপ, এত জোরে কথা কেন বলছেন? সেরকম হলে তো বাইরে ঘুরেই বেড়াতাম, এরকম আড়ালে দাঁড়িয়ে থাকতাম না। তেজ বলে, আমি তো কিছু বুঝতেই পারছি না, প্রমাণ তো আপনার হাতে আছে, সরাসরি গিয়ে ধরলেই তো হয়। সুধা বলে, না, আমাদেরকে হাতে নাতে ধরতে হবে, না হলেও যে কোনো সময় পাল্টি খেয়ে যাবে। বলে, আমি তো বুঝতে পারছি না আমরা এখানে নিজের বাড়ির বাইরে চোরের মতো দাঁড়িয়ে আছি কেন? উফ, আপনি এত প্রশ্ন করেন না, মনে হচ্ছে আপনি স্কুলের কোনো ম্যাথামেটিক্সের টিচার। আপনাকে বললাম আপনি তো ফিরে যান, কিন্তু আপনি তো শুনবেন না। তেজ বলে, আপনাকে না নিয়ে আমি ফিরবো না। পরে সুধা বলে, দাঁড়ান, দিয়ে একটা পোশাক এনে দেয়, বলে এটা পরে নিন। তেজ আবারও প্রশ্ন করে। সুধা বলে, আর একটাও প্রশ্ন করলে না আমাদের প্ল্যান থেকে আপনাকে বাদ দিয়ে দেবো। আর হ্যাঁ, এটাতে একটা টুপি আছে, এটাও পরে নেবে। তেজ বলে, গরমে এসব পরলে তো আমি সেদ্ধ হয়ে যাব। তখন সুধা বলে, আপনাকে নিশ্চয়ই সাজগোজের জন্য আমি এই জিনিসগুলো দিচ্ছি না। এরপরে তেজ প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। সুধা বলে, আর একটাও যদি প্রশ্ন আপনি করেছেন, চুপচাপ দেখুন যে আমি কি করছি। পরে তারা দেখে যে তরিতা আসছে, হাতে তার ব্যাগ, সম্ভবত সেই ব্যাগে আছে গয়না। সে গয়নাটা সাইড করার জন্য কোথাও একটা যাচ্ছে। তরিতা বলে, না বাবা, বাড়ির গাড়ি করে যাওয়া যাবে না, না হলে ঠাম্মি ঠিক জেনে যাবে ড্রাইভারের কাছ থেকে যে আমি কোথায় গেছিলাম। আগে আমাকে বোনের কাছে পৌঁছতে হবে। পরে তরিতা বাইরে বেরিয়ে যায়, হাঁটতে থাকে। আর পিছু নেয় সুধা, তেজ। পরনে তারা পরে নেয় কালো রঙের পোশাক, মাথায় টুপি আর মুখে রুমাল বাঁধা। বলে, তরিতা যাতে আমাদেরকে কোনোভাবে দেখে না ফেলে, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা পুরো মাঠে মারা যাবে। পরে তরিতা সুজাতাকে ফোন করে, বলে যে তুই একদম বড় রাস্তার মোড়ে দাঁড়াবি, আমি সেখানেই আসছি। তরিতা বারবার পেছন ঘুরে ঘুরে দেখে কেউ নেই। ওরা চুপ করে লুকিয়ে যায় পাশে। বলে, আপনার জন্য যাতে কিছু হাতছাড়া না হয়। তেজ বলে, কি, আমি আপনাকে হেল্প করছি আর আপনি আমাকেই দোষ দিয়ে যাচ্ছেন? বলে, আপনি এত প্রশ্ন করছেন, এত প্রশ্ন করলে তো মানুষের লক্ষ্য ভ্রষ্ট হবেই। পরে তরিতা বারবার করে মনে করতে থাকে যে কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু যতবার পেছনে তাকাচ্ছে ততবার কাউকে দেখতে পায় না। ওরা দৌড়ে গিয়ে পাশে লুকিয়ে পড়ছে। বলে, দেখলেন তো, আপনার জন্য ধরা পড়ে যেতাম। পরে দেখা যাচ্ছে তরিতাকে আর দেখতে পাচ্ছে না সুধা আর তেজ। সুধা বলে, তরিতা কোথায় গেল? এদিকে যখন তরিতা হাঁটতে থাকছে তখন দেখা যাচ্ছে সামনে করে বাইকে করে কে যেন দাঁড়িয়ে পড়েছে। সেই বাইকেও একই কালো রঙের পোশাক পরার, মুখে রুমাল বাঁধার, মাথায় টুপি পরা একজন ছেলে আর একজন মেয়ে আছে। তারা বাইকে করে এন্ট্রি নিয়েছে একজন একদম তরিতার সামনে। তরিতা বলে মনে মনে, ঠিক সোনার গন্ধে চলে এসেছে, আমাকে এখান থেকে পালাতে হবে। তখন যেই পালাতে যাবে, উল্টো দিকে আছে বাইকে চাপা দুজন, আর কেউ নয়, বিজিত আর কেয়া। এদিকে যখন তাদের হাত থেকে তরিতা পালাচ্ছে তখন সামনে চলে আসে সমুদ্র আর ঝিনুক, সেই একই রকম পোশাক পরে। তারা একটা ফলস পিস্তল নিয়ে এসেছে, সেটা দেখাচ্ছে। তরিতা বলে, এটা কি আসল? সমুদ্র তখন বলে, এই আসল আনলে ভালো হতো বোধহয়। তখন ঝিনুক বলে, তোমার কাছে আসল থাকলে তুমি নিয়ে আসতে, এটা ধরেই তো তোমার হাত কাঁপছে। তখন ঝিনুক পিস্তলটা নিয়ে বলে, এই দেখাবো ট্রিগারটা চেপে যে আসল না নকল? তরিতা তো খুব কষে গয়নাগুলোকে ধরে আছে। ঝিনুকরা ব্যাগটা নেওয়ার চেষ্টা করে, বলে, কি আছে ব্যাগে, ব্যাগটা দাও। পুলিশ করে তরিতা পালিয়ে যায়। তখন সবাই মিলে তরিতার পেছনে তাড়া করে, তারাও হারিয়ে ফেলে তরিতাকে। এদিকে তরিতা একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন সামনে চলে আসে তেজ আর সুধা, সেই একই রকম ভাবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।